আজকের গল্প মায়াবিনী। ঘরের আলোগুলো জ্বালানো হয়নি এখনো। ভীষণ আলস্যতে শরীর বুঁদ হয়ে আছে। খেয়ালই করিনি কখন দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে, আর কখন দিশা ফিরে এসেছে অফিস থেকে। হঠাৎ যখন ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরল, দেখলাম ব্যালকনির দরজাটা খোলা, আর সেখান থেকেই খুটখাট শব্দ ভেসে আসছে। স্ক্রিনের ঘড়িটায় একবার চোখ বুলিয়ে নিলাম। রাত ৮টা। আমি সোফার উপরেই ল্যাপটপটা নামিয়ে রেখে ব্যালকনির দিকে এগিয়ে গেলাম। ডাইনিং স্পেস থেকেই দিশার অবয়বটা বেশ বোঝা যাচ্ছে। কেন জানি না আমার মনে হলো ও কাঁদছে। ওর শরীরটা থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে কি। আমি ওর পাশে গিয়ে দাঁড়াতেই ও নিজেকে আমার থেকে বেশ খানিকটা সরিয়ে নিল। আমি রেলিংয়ে হেলান দিয়ে বসে পড়লাম। তারপর নরম গলায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ও ব্যালকনির একদম কোণার দিকে সেঁধিয়ে বলে উঠল, কেউ কোনোদিন আমায় বুঝলো না কেন বলো তো? আমি তো অপ্রাণ চেষ্টা করলাম সবাইকে ভালো রাখতে। কত কষ্ট করলাম, কত কত রাত জাগলাম, কতবার বুকে পাথর চাপা দিয়েও আগে অন্যের চাহিদা পূরণ করলাম। কিন্তু আশিস, সবাই যে শুধু দাবি দাবাই করে গেল। কতটা দিতে পারলাম না শুধু সেইটুকু নিয়েই যত চুলচেরা বিশ্লেষণ। কই, কেউ তো একটু ভালো। আমি আর থাকতে পারলাম না। হামাগুড়ি দিয়ে এগিয়ে গেলাম ওর কাছাকাছি। দু হাতে ওর হাত দুটোকে ধরে টেনে বসিয়ে দিলাম আমার সামনে। ওর মুখটা অন্ধকারে ঠিক বোঝা গেল না। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, ধুর পাগলি, আমি তো আছি। কথাটা শুনে হঠাৎই ওর চোখ দুটো ঝলসে উঠল যেন। নাকি সেটা আমার মনের ভুল? ও বলল, সত্যি? প্রশ্নটায় অবিশ্বাস ছলকে উঠল। আমি যেন নিজেকে শোনাতেই আরো খানিকটা জোর দিয়ে বললাম, আমি সব সময় তোমার সাথে আছি দিশা। এবার দিশা আমার গায়ের আরো কাছে সরে এসে তার মাথাটা রাখল আমার কাঁধে। আমিও গা এলিয়ে দিলাম দেওয়াল বরাবর। এখন ওর চুলের গন্ধ পাচ্ছি, মন মাতানো কোনো বুনো ফুলের গন্ধ যেন। বুঝতে পারছি আমার চোখের পাতা ভারী হয়ে আসছে। ঘুমের দেশে তলিয়ে যাচ্ছি আমি। হারিয়ে যেতে যেতে মনে হচ্ছে কি যেন একটা হিসাব ভুল হয়ে গেছে আমার। চোখের ওপর ভোরের উজ্জ্বল আলো পড়তেই ঘুমটা ভেঙে গেছিল। ধর্মর করে উঠে বসেছিলাম। এ কি, আমি ব্যালকনির মেঝেতে শুয়ে কি করছি? মনে পড়ল না কিছুতেই। উঠে পড়লাম। ফ্রেশ হয়ে 1 কাপ চা বানিয়ে বসে ফোনটা তুলে নিলাম হাতে। এ কি, প্রায় 17টা মিস কল, তার মধ্যে 15টা একটাই আননোন নাম্বার থেকে। বেশ অবাক হলাম। প্রশ্নটা হলো, এতবার ফোন বেজেছে তবু আমি শুনতে পাইনি কেন? কি করছিলাম? কোথায় ছিলাম? কাল বাড়ি ফেরার পর থেকে ঠিক কি করেছি কিছুতেই মনে আসলো না। একা একা থাকার এই এক জ্বালা বটে। আচ্ছা, কালকে কি বাড়ি ফিরে ড্রিঙ্ক করেছিলাম? কিন্তু কোথাও তো কোনো গ্লাস, বোতল, সিগারেট কিছুই তো চোখে পড়ল না। রেডি হয়ে অফিস বেরোতে যাব এমন সময় কলিং বেলটা বেজে উঠল। মনে মনে বললাম, সোমবার ঠিক অফিস বেরোনোর আগে যত আপদ। বেশ বিরক্ত হয়ে দরজাটা খুললাম। আমায় কিছু বলার সুযোগ না দিয়েই লোকটা বলল, কি দাদা, আপনি কালকে সেই যে ল্যাপটপটা নিয়ে এলেন, তারপর থেকে তো কতবার ফোন করেছি আপনাকে, একবারও তো ফোন তুললেন না। ওই ভাঙাচোরা ল্যাপটপটা যে আপনার নয় সেটা কি আপনি বুঝতে পারেননি? অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, মানে? সে বলল, মানে আবার কি দাদা, আপনার ল্যাপটপটা আমার দোকানেই সার্ভিসিংয়ে ছিল,
কিন্তু ওই আমার ছেলেটা ওই ভুল করে অন্য একটা ক্লায়েন্টের ল্যাপটপ গুছিয়ে দিয়েছে আপনাকে। ল্যাপটপের মডেল দুটো একই, আর একই সময়ে দুটো ডেলিভারি নেওয়ারও কথা ছিল, তাতেই ও গুলিয়ে ফেলেছে। আপনি ওটা নিয়ে চলে গেলেন, তারপরেই আমরা বিষয়টা খেয়াল করছি, আর ওই তখন থেকে আপনাকে ফোন করতে শুরু করেছি, বুঝলেন। অবশেষে রাত অবধি আপনি ফোন তুললেন না দেখে এই রিসিপের লেখার ঠিকানা খুঁজে সকালে চলে এলাম বাধ্য হয়ে। আমি বিস্ময় ভাব কাটিয়ে তাড়াতাড়ি ছুটে গেলাম ঘরে। এখন খেয়াল হয়েছে কাল বাড়ি ফিরে ঠিক করেছিলাম সোফাতে শুয়ে একটা সিনেমা দেখব। ভালো করে দেখে বুঝতে পারলাম সত্যিই এটা আমার ল্যাপটপ নয়। অথচ এই সন্দেহটা কালকে একবারও আমার মনে আসেনি। আমি ল্যাপটপ খোলার চেষ্টা করলাম, কিন্তু এবারে খুলল না। খোলার জন্য পাসওয়ার্ড চাইল। ওটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতেই চোখে পড়ল কিবোর্ডের নিচের দিকে ছোট ছোট অক্ষরে লেখা দিশা। আমি ল্যাপটপটা দোকানদারের হাতে হস্তান্তর করে আমার নিজেরটা ফেরত নিয়ে এসে দরজা দিলাম। দিশা, এই নামটাতেই এখন আমার সমস্ত দুনিয়া থমকে গেছে যেন। অফিস থেকে বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, বলা যায় ভয় লাগছে। আজ সারাদিন অফিসের কোনো কাজে মন বসাতে পারিনি। উপরন্তু লাঞ্চ টাইমে কুণাল সাত্তকীদের সঙ্গে আড্ডাটাও ঠিক জমল না। ওদের হাসাহাসি, বসের ওপর ফ্রাস্ট্রেশন, উইকেন্ডে চটকদার গল্প সবই শুনলাম, তবুও যেন শুনলাম না। অফিসেই আছি, তবু ঠিক সেখানে নেই। আমার মন ভেসে বেড়াচ্ছে অন্য কোথাও, কাকে যেন আতিপাতি করে খুঁজে বেড়াচ্ছে। আমার মাথার ভেতর কেউ চিৎকার করছে, দিশা, দিশা, দিশা। কিরে আশিস, 7:30 তো বাজলো, এখনো কাজ শেষ হয়নি? চমকে পিছন ফিরে দেখলাম সাত্তকী। আমায় এরকম অপ্রস্তুত দেখে ও চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, কিরে সারাদিন অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে আছিস ভাই, কিছু হয়েছে? বাড়িতে সব ঠিক আছে তো? হঠাৎ আমার মধ্যে এক দ্বৈত সত্তা মাথা চাড়া দিয়ে উঠল। এদিকে একজন বলতে লাগলো, ওকে বলে দে ইউ নিড হেল্প, সামথিং ইজ রিয়েলি ভেরি রং। আবার আরেকজন বলল, বলিস না, যেটা হয়েছে সেটা তো তুই নিজেই বিশ্বাস করতে পারছিস না, বেকার বেকার লোকের কৌতুকের খোরাক হয়ে কোনো লাভ আছে? বেশ কিছুক্ষণ বোধহয় সাত্তকীর দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিলাম। সম্বিত ফিরল। ও যখন আবার আমায় ঝাঁকুনি দিয়ে বলে উঠল, কিরে এভরিথিং ইজ ফাইন রাইট? অনেক কিছু বলার ছিল আমার, কিন্তু কি বলবো খুঁজে পেলাম না। হঠাৎ নিজেকে বড্ড ফাঁকা লাগলো। প্রশ্নটার থেকে দৌড়ে পালিয়ে যেতে ইচ্ছা করলো। এক কথায় বললাম, হ্যাঁ ঠিকই আছি। ছেলেটা সম্ভবত বিশ্বাস করল না, তবু যাওয়ার আগে আমায় বলল, বেশ, কিছু দরকার লাগলে বলিস, আসি হ্যাঁ। আমিও এবার নিজের ডেস্ক থেকে উঠে পড়লাম লগ আউট করে। আজ বেশ কিছু কাজ ডিউ থেকে গেছে, তাই দুটো ফাইল চালান করলাম ব্যাগে। বাড়িতে গিয়ে করা যাবে, যদিও বাড়িতে যেতে এক ফোঁটাও ইচ্ছে করছে না, তবু আর কোথাও যাওয়ার তো জায়গা নাই। অযথাই ভয় পাচ্ছিলাম। গতকাল রাতটা নির্ঝঞ্ঝাট কেটেছে। বাড়ি ফিরে বসেছিলাম অফিসের কাজ নিয়ে। তারপর সেগুলো শেষ করে জোম্যাটো থেকে খাবার আনিয়েছিলাম, কারণ রান্না বান্নার মেজাজ আর ছিল না। খাওয়া শেষ করে যখন গা এলিয়ে দিলাম বিছানায়, তখনই প্রবলভাবে মনে পড়তে লেগেছিল দিশার কথা। মনে পড়ল আমি যখন আগের দিন ওই ল্যাপটপটা খুলেছিলাম, কোনো পাসওয়ার্ড লাগেনি তখন। নিজে থেকেই আমার হাত চলে যায় ওর গ্যালারির ফাইলে। সেখানে ওর ফটো, ভিডিও এসব দেখতেই মশগুল হয়ে গেছিলাম। একবারও মনেও হয়নি যে ওই মেয়েটাকে আমি চিনি না। ওর হাসি, হুল্লোড়,
অন্যদের সাথে ওই যে আনন্দ উজ্জ্বল মুহূর্তগুলো, নাচ গানের ভিডিও, বন্ধুদের বার্থডে পার্টির ভিডিও, আরও আরও অনেক কিছু। কত প্রাণোচ্ছল একটা মেয়ে ও। ওর কলেজের দিনগুলো থেকে অফিসের দিনগুলো সবই সাজানো এই ল্যাপটপের মধ্যে। মনে হয়েছিল আর যাই হোক, আমার মতো বেরসিক বেরঙিন জীবনটা ওর নয়। কত সহজেই ও হাসতে পারে। ওর হাসির ঝলকেই যেন প্রত্যেকটা ছবির ঔজ্জ্বল্য বেড়ে যায়। ওর চোখ দুটোয় কি যেন একটা আছে। এসব ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো, তাহলে কি ওই দিন আমার মনের কোনো ভুল হয়েছিল? দিশা এখানে কি করে আসবে? অথচ স্পর্শ কি ভুল হয়? আমার তো স্পষ্ট মনে আছে যে আমি ওকে ছুঁয়েও দেখেছি। সেই রাত্রে ওর হাত ধরে রেখেছি, ওর মাথায় হাতও বুলিয়ে দিয়েছি। ও মাথা রেখেছে আমার কাঁধে, তারপর আমার বুকেই তো ঘুমিয়েছিল। তো তবে যদি ঘুমিয়েই থাকে, তাহলে কোথায় গেল? কাল আমার বারবার মনে হচ্ছিল গতকাল রাতে ও এসেছিল, তবে আজ কেন এলো না? আমার কথা ওর মনে পড়ছে না? তারপর বেশ খানিকক্ষণ খুব মনকষ্ট হয়েছিল, অধৈর্য লাগছিল নিজেকে। মন বলছিল আমার দিশাকেই চাই, আর এক্ষুনি চাই। ওকে ছাড়া তো সবই বৃথা। তারপর বিছানায় এপাশ ওপাশ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি আর সেই খেয়াল নাই। তবে আজ সকালে চায়ের কাপ হাতে বসে বিষয়টাকে বেশ হাস্যকর মনে হচ্ছে। সেদিনের ওটা হ্যালুসিনেশন ছাড়া আর কি। আর কালকের অস্থিরতাটা ধুর, যুক্তিহীন। যে মেয়েটাকে আমি কোনোদিন দেখিনি, চিনি না, তার জন্য এত উদ্বিগ্নতা! এ আবার কেমন যেন সেই টিনেজার সুলভ কাণ্ড নয় কি? এই কি ভীমরতি ধরল এই 28-এ এসে? মাঝখানে আরও 2 দিন কেটে গেছে। সারাদিন বেশ ভালোই যায় আমার। অফিসের কাজে, বন্ধুবান্ধবদের সাথে আড্ডায় আমি একদম স্বাভাবিক। কিন্তু সন্ধে শেষে যখন আমি বাড়ি ফিরি, রাত্রিগুলো যেন বড্ড নিঃসঙ্গ, একাকিত্ব। আমি দিশার অনুপস্থিতি প্রতিদিন যেন আরো বেশি বেশি করে অনুভব করতে থাকি। ওর ওপর এই টানটা উত্তরোত্তর যেন বেড়েই চলেছে। ইচ্ছে করে আরো একবার ওকে একটু যদি ছুঁয়ে দেখতে পারতাম, নিজের হাত দিয়ে ওর চোখ থেকে বয়ে আসা ভিজে অভিমানগুলো যদি একটু মুছে দিয়ে জাপটে ধরি। উফ, ঠিক সেই দিনটা যেমন। আমার দ্বৈত সত্তার মধ্যে খুব দ্বন্দ্ব বাঁধছে রোজ। একজন কিছুতেই মানতে চায় না যে দিশা এসেছিল, কিন্তু আরেকজন কোনো যুক্তিই মানে না। সে জানে দিশা অবশ্যই এসেছিল। সে দিশার চুলের গন্ধ চিনেছে শুধু। এই যুদ্ধেই আমার রাত কেটে যায়। দিনের আলোয় সবই আবার অপ্রাসঙ্গিক বোধ হয়। তবে এবার ঠিক করলাম ওই দোকানটায় যাব। দিশার ব্যাপারে একবার খোঁজ নেওয়াটা জরুরি হয়ে পড়েছে। তাই অফিস থেকে একটু আগে বেরিয়েই সোজা চলে গেলাম ইলেকট্রনিক্স রিপেয়ারিং অ্যান্ড সার্ভিসিংয়ের দোকানটায়। সৌভাগ্যক্রমে বিশেষ ভিড় ছিল না। আমি এগিয়ে গেলাম কাউন্টারে বসে থাকা সেই লোকটার দিকে। আগের দিনের ঘটনা মনে করিয়ে দিয়ে বললাম, দাদা, বলছি একটা কথা ছিল। ওই সেই যে ল্যাপটপটা বদল হয়ে গেছিল না, যার সাথে ওই কি বেশ নাম, কি নাম, মানে ওই দিশা দিশা, ওই ওনাকে সেদিন যথেষ্ট হয়রান হতে হয়েছিল। একটু ওনাকে সরি বলতে চাই। আপনি প্লিজ ওর কন্ট্যাক্ট নাম্বার বা ঠিকানা যদি একটু দিতে পারবেন। মানে বলছিলাম। লোকটা বেশ অবাক হয়ে তাকালো। এই এঁড়ে আবদারটা ওনার বিশেষ পছন্দ হয়নি, এটা মুখ দেখেই বোঝা গেল। স্বভাবতই কাস্টমারের ডিটেলস কেউ দিতে চায় না, তবুও রাজি করবার শেষ চেষ্টা করলাম। আমি একটা মেয়ের ল্যাপটপ নিজের ভেবেই নিয়ে চলে এসেছি, বুঝলেন। এটা তো একটা ভুল হয়ে গেছে কি না। একটা রাত আমার কাছে রেখেছি। ইনফ্যাক্ট আমি খেয়াল করিনি যদিও,
এতে নিশ্চয়ই ওনার ইনকনভিনিয়েন্স হয়েছে। আমি চাই এটাকে একটু মানে কম্পেনসেট করতে, বুঝলেন? আর কিছুই না। এই কারণেই একটু মানে দেখা করে যদি বুঝতেই পারছেন মানে একটু সরি বলা যেত আর কি। মানে দোকানদার বিরক্ত মুখে বলল, সরি? সরি কাকে বলবেন দাদা? যার ল্যাপটপ সে তো ওপরে, সরি শোনার অবস্থায় আছে? সেই অবস্থায় নাই। আমি খানিকক্ষণ থ হয়ে দাঁড়িয়ে থাকলাম। আমার অবস্থা দেখে উনি আবার বললেন, আরে ভাই, মেয়েটা তো মারা গেছে গত মাসে। ওর ল্যাপটপটা একটু সারিয়ে টারিয়ে নিয়ে যদি একটু কাজে লাগানো যায়, এই টুকটাক আর কি, সেই জন্য তো ওর দাদা এটা সারাতে দিয়েছিল। শুনেছি ওই মেয়ে মরার দুদিন আগে ল্যাপটপটা ছুঁড়ে ফেলে দিয়েছিল বিছানা থেকে মেঝেতে। বোধহয় বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড কেস। দিয়ে সেই যে গলায় দড়ি দিয়ে ঝুলল, বুঝলেন কি না? আজ শনিবার, অফিস ছুটি। আমি এখন বসে আছি দিশাদের 2 BHK ফ্ল্যাটে। এ বাড়িতেই দাদা বৌদির সাথে থাকতো দিশা। ফ্ল্যাটের অবস্থা দেখে বেশ ভালোভাবেই বোঝা যায় আর্থিকভাবে মোটেও সচ্ছল নয় পরিবারটি। আগে হয়তো স্ত্রী ছিল, কিন্তু এখন এখানে কেন এলাম জানি না। তবু ওই দোকানদারের কাছে জোরজার করেই ঠিকানাটা নিয়েছিলাম। ওই ঘটনাটা শোনার পর থেকে আমি আর একদম চোখের পাতা এক করতে পারিনি। এ কদিনে আমার চেহারা বেশ খারাপ হয়েছে। আজ সকালবেলায় আয়নায় একবার চোখ পড়েছিল। দেখলাম চোখের নিচে কালির আস্তরণ, গালে খোঁচা খোঁচা দাড়ি, সব মিলিয়ে বেশ বিশ্রী দেখাচ্ছিল। তা সত্ত্বেও এই ফ্ল্যাটের অন্দরে প্রবেশাধিকার পেয়েছি, এটাই আমার ভাগ্য। বাড়ির কর্ত্রী অর্থাৎ দিশার বৌদি দরজাটা খুলেছিল। দরজায় দাঁড়িয়েই সেই ল্যাপটপ বদল বৃত্তান্ত শুনিয়েছিলাম। ওনার স্বামী এগিয়ে এসে বলেছিলেন, ঠিক আছে, আর কি, 1000 খানেক টাকা দিয়ে যাবেন ক্ষণ। দোকানে যেতে আসতে সময়, পেট্রোল, সবই তো যা খরচা, বোঝেনি তো ইনফ্লেশন। ভদ্রলোকের এইভাবে টাকা চাওয়ার ব্যাপারটায় বিরক্ত হলাম, কিন্তু দরজা থেকে ফিরে যাওয়ার চেয়ে মনে হলো যদি টাকাটা দিয়ে ঘরের ভেতরে একটু ঢোকা যায়। মানিব্যাগ থেকে 2টো 500 টাকার নোট হাতে দেখিয়ে বললাম, বেশ তো, এই 1000 টাকাটা রাখুন না। আচ্ছা, একটু জল যদি। ভদ্রলোক প্রায় কেড়েই আমার হাত থেকে টাকাটা নিয়ে নেন। নোট দুটো আলোর সামনে ধরে নেড়ে চেড়ে দেখেন। তারপর বেশ প্রসন্ন হয়ে দরজার সামনে থেকে সরে ভেতরে আসার ইঙ্গিত করলেন। আমি কথা চালানোর জন্য বললাম, আচ্ছা, আপনাদের ল্যাপটপটা ঠিকঠাক চলছে তো? ভদ্রমহিলা নাক সিটকে বললেন, ওই অপয়া মেয়ে মানুষটারই তো জিনিস, ওর মতোই অপয়া। ওর দাদা এতগুলো গ্যাটের কড়ি খরচা করে সারিয়ে আনলো, সবই বৃথা। আমি বলেছি ওইটা দোকানের মুখে ছুঁড়ে মেরে টাকাটা ফেরত নিয়ে আসতে, ওসব যত জঞ্জাল। ভদ্রলোক স্ত্রীর কথার কোনো প্রতিবাদ করলেন না। নিজের মৃতা বোনকে কেউ অপয়া বললে এতটা ভাবলেশহীন হয়ে থাকা যায়? আমি বললাম, এই ল্যাপটপটা যার, মানে এই আপনার বোন শুনেছি নাকি কদিন আগে আত্মহত্যা করেছিল। মানে মাই কন্ডোলেন্সেস। কথাটা শুনে স্বামী স্ত্রী পরস্পরের মুখ চাওয়াচাই করলেন। ভদ্রমহিলা 1 গেলাস ঠান্ডা জল এগিয়ে দিলেন আর দ্বিরুক্তি না করে। আমার গ্লাস শেষ হতেই ওনার স্বামী বললেন, মশাই, আর সময় নষ্ট করতে হবেন না, এবার আসুন, নমস্কার। বর্তমানে আমার হাতে ধরা রয়েছে দিশার ডায়েরি। এটা কি করে আমার পিঠ ব্যাগে এলো
আমি নিজেই জানি না। দিশার প্রসঙ্গ একবার তুলতেই ওই ফ্ল্যাট থেকে প্রায় জোর করে বের করে দিল ওরা। এখন টেবিল ল্যাম্পের আলোয় আমি গোগ্রাসে গিলে চলেছি পাতার পর পাতা। ডায়েরি লেখার ব্যাপারে মেয়েটা খুব একটা নিয়মিত ছিল না, তবু বিশেষ বিশেষ ঘটনা ছোট করে ঠিক লিখে রাখত এই ডায়েরিটায়। সেটা থেকেই জানতে পারছি ফটো ভিডিওতে দেখা সেই উচ্ছল প্রাণবন্ত মেয়েটা আসলে কতটা একা। খুব ছোটতেই বাবা মারা যায় ওর। তারপর ওর মা দুই ভাই বোনকে বড় করতে থাকে, কিন্তু মায়ের ভালোবাসা ছিল বেশ এক পেশে। লেগ পিসটা, মাছের মাথাটা সবই শুধু দাদার জন্য থাকত। তাতে অবশ্য দিশা অভ্যস্তই হয়ে গেছিল। বেশ ছোট থেকে নিজের পড়াশোনা নিজেই টিউশন পড়িয়ে চালিয়েছে ও। এক কথায় বলা যায় পরিবারে থেকেই ওর একলা চলার শুরু। তারপর বন্ধু, প্রিয় বন্ধু, কলিগ সবাই একে একে নিজেদের রং দেখিয়েছে। পড়তে পড়তে প্রায় ওর লেখার শেষে চলে এসেছি আমি। যতই এগোচ্ছি প্রতিটা ছত্রের সাথে আমার পৃথিবীর সব আলো, সব রং কেমন নিভে যাচ্ছে। মেয়েটা সবে আগের বছরই জয়েন করেছিল অফিসের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। এরই মধ্যে ওর সখ্যতা গড়ে ওঠে ওই অফিসের অরিন্দম নামের একটি ছেলের সঙ্গে। ছেলেটি তুলনামূলক সিনিয়র হওয়ায় নানা কাজেই দিশাকে সাহায্য করত। কিন্তু এই সাহায্যগুলো যে স্বার্থহীন ছিল না সেটা কিন্তু সে বোঝেনি। আর যখন বুঝতে পারল তখন অনেকটাই দেরি হয়ে গেছে। হঠাৎ মাস দুয়েক আগে একদিন শুনেছিল যে অফিসে একটা তছরূপ হয়ে গেছে প্রায় 10 লক্ষ টাকার। তখনও দিশা আঁচ করতে পারেনি ভবিষ্যতে কি হতে চলেছে। কোম্পানি এবার থরো ইনভেস্টিগেশন শুরু করলে বেরিয়ে আসলো দিশার নাম। টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিলাম। ডায়েরির শেষ এন্ট্রি পড়ে ফেলেছি। জেল হয়ে যেতে পারে জেনেই ও ছুটে যায় দাদা বৌদির কাছে, কিন্তু স্বভাবতই তারা ওকে সাহায্য করতে অস্বীকার করে। দিশার মাইনের মোটা অংশ ওনারা নিলেও প্রতিদানে বোনের কোনো দায় ওরা চাননি কখনোই। ফলস্বরূপ নিজের ঘরের দোর আটকিয়ে কাণ্ডটা ঘটিয়েছিল সে। যদিও জানি এ বাড়িতে আমি একা, তবু আমার অবচেতন বলছে এই মুহূর্তে আমি এখানে একা নই। হয়তো পেছন ফিরলেই আমি দেখতে পাবো ও আমার দিকে তাকিয়ে আছে অপলক চোখে। সত্যি বলতে এই মুহূর্তে আমার থেকে বেশি দিশাকে আর কেই বা চেনে। আমার ইচ্ছা হচ্ছে ওকে এখনই একবার একটু জড়িয়ে ধরতে। আর কেউ না জানুক, আমি তো জানি মেয়েটা শেষ পর্যন্ত কতটা বাঁচতে চেয়েছিল। গলায় দড়ির ফাঁসটা পড়ার আগে অবধি ও চেয়েছিল যে কেউ অন্তত যদি ওর ঘরের দরজা একটু টোকা দিক, অন্তত একবার, উফ, একটি বার ওর সাথে কেউ একটু ভালো করে কথা বলুক। একবার কেউ বলুক, ভয় কি, সব ঠিক হয়ে যাবে, একটু একটু ভরসা রাখ। অন্ধকারে শুয়ে থাকতে থাকতে খানিক তন্দ্রা এসেছিল। হঠাৎ অনুভব করলাম কেউ এসে বসেছে আমার পায়ের কাছে। রাস্তা থেকে আসা হালকা আলো খেলা করছে ঘরের আঁধারের সাথে। আমি একটু বেশ খুশি হলাম, একটু উত্তেজিত হয়ে উঠলাম। বললাম, এই দিশা,
দিশা, তুমি এসেছো? সে বলল, হ্যাঁ। আচ্ছা, এই কদিনে এলে না কেন? চাইলেই কি আসতে পারা যায় আশিস? তুমি চেয়েছিলে আমার কাছে আসতে। আর কার কাছে যাব বলো তো? বেঁচে থাকতে তো কেউ কোনোদিন আমার কথা ভাবলোই না। না মা, দাদা, না কোনো বন্ধু, না আর কেউ। সেদিন শুধু তুমিই বললে। বলতে বলতেই এগিয়ে আসছে দিশা। বিছানায় উঠে এসে পাশের বালিশটায় মাথা রাখল ও। ওর শরীরের শীতলতা এখন বেশ টের পাচ্ছি। বললাম, আমি ছাড়া আর অন্য কেউ তোমাকে দেখতে পায় না? না, তুমি যে আমায় দেখতে পাবে এটাও ভাবিনি। আমার মতো নিঃসঙ্গ বলেই হয়তো। জানো, মরে যাওয়ার আগে দুটো জিনিস আমার খুব প্রিয় ছিল, ওই ল্যাপটপটা আর এই ডায়েরিটা। তাই বোধহয় ল্যাপটপের সাথে আমিও এসেছিলাম এখানে। এই কদিনে তোমায় কত মিস করেছি জানো? আমিও। আচ্ছা, তোমার ডায়েরিটা আমার কাছে কি করে এলো বলো তো? আমি রেখেছি তাই। কথা বলতে বলতে ও সরে এসেছে আমার আরো কাছে। চোখ দুটো ধিক ধিক করে জ্বলছে এখন, তবু মুখটা ভীষণ মায়াবিনী দেখাচ্ছে। ওকে দেখে ভয় আর ভালোবাসা যেন একসাথে আমার ওপর ভর করছে। আমি ওর চোখে চোখ রেখে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তুমি কি অরিন্দমকে ভালোবেসেছিলে? সে বলল, যাকে তার পরিবার পর্যন্ত কোনো দিনও ভালোবেসে দুটো ভালো কথা বলেনি, তাকে যদি একজন রোজ কাজে সাহায্য করে, টিফিন এনে খাওয়ায়, রোজ কুশল খবর জানতে চায়, তবে তাকে ভালো না বেসে উপায় থাকে? ইতিমধ্যে ওর হাতের আঙ্গুলগুলো ঘুরে বেড়াতে শুরু করেছে আমার বুকের ওপর। আমি শিউরে উঠছি, গায়ে কাঁটা দিচ্ছে। উফ, এর আগে কোনো মেয়ে ঠিক এতটা কাছে আসেনি আমার। ওর সেই চুলের গন্ধটা, উফ, এখনো আবার পাচ্ছি। সেটা সেটা এখন অনেক প্রবল, আমার স্নায়ুর ওপর চেপে বসেছে সেই গন্ধটা। আমি আমি যেন চৈতন্য হারিয়ে ফেলছি। ওর আঙ্গুলগুলো আমার গলা, বুকের পাঁজর, পেট, নাভি ঘুরে অবশেষে এসে থামল বুকের বাঁ পাশে, ঠিক হৃৎপিণ্ডের ওপরে। জিজ্ঞেস করল, সত্যিই সঙ্গে থাকবে আমার? হ্যাঁ, সব সময়। আর কোনো কথা নয়। মেয়েটা উঠে আসলো সোজা আমার বুকের ওপরে। ওর এলো চুল ছড়িয়ে পড়ল আমার পাঁজর আবৃত করে। ধীরে ধীরে ওর শুষ্ক ঠোঁট নেমে আসতে লাগলো আমার ঠোঁটের ওপরে। আমি চোখ বুজে ফেললাম, মিশে যেতে লাগলাম ওর সাথে। ঘুমিয়ে যেতে যেতে শুধু এটুকুই কানে আসছে আমার, ভালোবাসায় একবার ঠকে গেছি, আর তো হারবো না। 4 দিন পরে লোকাল খবরের কাগজে দেখা গেল এক বিশেষ খবর। গতকাল ভাড়া বাড়ি থেকে উদ্ধার যুবকের পচা গলা দেহ। সন্দেহ করা হচ্ছে তীব্র বিষক্রিয়াই হলো মৃত্যুর কারণ। পুলিশের ডাক্তার জানিয়েছে অন্তত 3 দিন আগে মৃত্যু ঘটেছে 28 বছরের আশিস দত্ত নামের ওই ব্যক্তির। আজকের মতন জাদুঘরের গল্প এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট শুক্রবার নতুন একটি রোমাঞ্চকর গল্পের সাথে। গল্প নিজেও শুনুন,
এবং বন্ধুদেরকেও শুনতে সাহায্য করুন। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। ভালো থাকবেন। শুভরাত্রি।